গঙ্গার পশ্চিম তীরের হুগলির বলাগড় গুপ্তিপাড়ায় একসময় টোলে পড়ার জন্য বাংলার বাইরে থেকেও ছাত্ররা আসতো। সেই সুবাদেই পুঁথিপত্র লেখালেখি হয়েছে বলাগড় ও জিরাটের গ্রামগুলিতে। সেই প্রাচীন পুঁথিগুলি উদ্ধারের পর জানা গিয়েছে বৌদ্ধ সংস্কৃতির একটি ধারা জিরাট তথা বলাগড় জুড়ে ছিল। সেই ধারা বেয়েই জিরাটের মঠবাড়িতে বৌদ্ধ মহাযানী মতে প্রায় ৩০০ বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে দুর্গাপুজো। মাত্র কয়েকটা দিনের অপেক্ষা, মা দুর্গা বাপের বাড়ি আসছেন, আর তাই তোড়জোড় চলছে জোর কদমে। তবে শহরের পুজো মানেই বিজ্ঞাপন, হোর্ডিং, ঝাঁ চকচকে আলো আর থিমের রমরমা। কিন্তু এই বাংলারই গ্রামে গঞ্জে মফস্বলে লুকিয়ে রয়েছে এমন অনেক পুজো, যে পুজোকে ঘিরে রয়েছে অনেক না জানা ইতিহাস। আজ ঠিক তেমনই এক পুজোর গল্প আপনাদের শোনাবো। আর তাই আজ আমরা চলে এসেছি হুগলির পাটুলির জিরাটের মঠ বাড়িতে, যেখানে বৌদ্ধ মহাযানী মতে হয় মায়ের আরাধনা। আজ সেই গল্পই শোনাবো আপনাদের। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কার এই জিরাট মঠবাড়ির সদস্য ছিলেন বলে শোনা যায়। আর এই যে দুর্গা দালান যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, সেই দুর্গা দালানও পণ্ডিত মদন মোহন তর্কালঙ্কারের হাতেই স্থাপিত হয়েছিল 1307 সালে। আর তারপর থেকেই এই দালানেই হয়ে আসছে মায়ের আরাধনা। আনুমানিক 350 বছরের উপর, মানে এটা সঠিক কোনো তো এর ইয়ে নেই। এই বৌদ্ধ মহাযানী মতে দুর্গাপুজো বাংলার খুব কম জায়গাতেই হয়, আর সেই জন্যই এই জিরাট মঠবাড়ির পুজোর যে রীতি নিয়ম কানুন ভোগ সবটাতেই রয়েছে একটা অভিনবত্বের ছোঁয়া। বৌদ্ধ তান্ত্রিক মতে পুজো, এবং আমাদের কিন্তু আলাদা পুঁথি, মানে যে পুঁথি এখনও সেই তালপাতার পুঁথি কিন্তু আমাদের আছে, এখনও প্রিজার্ভ করে রাখা আছে। হ্যাঁ, সেটা কিন্তু আর বার করা হয় না। সেটা থেকেই আমাদের তুলে নিয়ে আসা হয়েছে লিখে। ভাটপাড়ার এখানের মধ্যে আমাদের এই অঞ্চলের মধ্যে ভাটপাড়া ছিল পণ্ডিতের, এখনও আছে পণ্ডিত, ওদের কাছে ওই পুঁথি নিয়ে গিয়ে ওদের মানে কাগজ লিখে নিয়ে আসা হয়েছে। সন্ধি পুজোর বদলে এখানে হয় অর্ধরাত্রির পুজো, যে অর্ধরাত্রির পুজোতে আবার নরবলির কথাও শোনা যায়। যদিও সময়ের সঙ্গে সেই নরবলি প্রথা বন্ধ হয়েছে। যেটা আপনাদের সন্ধি পুজো হয়, সন্ধি পুজো হয় না, এখানে হয় অর্ধরাত্রি পুজো। সেই সপ্তমী ওই অর্ধরাত্রি পুজোতেই আমার দাদুও কোনোদিন দেখেনি, তার বাবাও কোনোদিন দেখেনি নরবলি। তা সেই প্রথাই চলে আসছে এখনও। ওই চালের একটা মানুষ তৈরি করা হয়, চালের মানুষ তৈরি করে সেইটাকে বলি দেওয়া হয়, এবং পুজোটা সেই সন্ধি পুজোর মতনই 48 মিনিটের পুজো। এখানে মায়ের যে ভোগ হয়, সেই ভোগ হয় অত্যন্ত সহজলভ্য জিনিস দিয়ে, যেমন মোচা, কচু, ছাঁচি কুমড়োর মতো সহজলভ্য জিনিস দিয়েই হয় মায়ের ভোগ। তার কারণ একটা সময় অত্যন্ত দরিদ্র ছিল এই পরিবার, আর সেই কারণেই খুব সাধারণ জিনিসেই মায়ের ভোগ নিবেদন করা হয়। এবং বাড়ির লোকেদেরই আমাদের রান্না করে, এই হয়তো পিসি আসে আমার। এটা শুরু হয়েছিল তখন যখন এটা স্বপ্নে পাওয়া ঠাকুর, তখন আমাদের পূর্বপুরুষরা ছিল খুব গরিব। যে ঠাকুর তখন বলছে যে আমরা কি দিয়ে পুজো দেবো, তখন বলছে কেন বনে কচু পাওয়া যায়, ছাঁচি কুমড়ো, এগুলো তো কিন্তু এখন আমরা ছাঁচি কুমড়ো চাষ করছি, চালতা, নারকোল, এগুলো সব কিন্তু কাঁচকলা, থোড়, এগুলো আগে সব বনেতেই হতো।
এবার দুধটা বাড়ির থাকতো, তখন তো সব বাড়িতে গরু ছিল, দুধ, তার পায়েস আর ডাল, ওই ছোলার ডাল আর অরড় ডাল, এই ডাল, মুগের ডাল। আর কিছু আমাদের এখনো পর্যন্ত যে আপনি পটল হয়েছে বলে পটল বা কপি, আর মোচা হয়, মোচা মানে কি গব্য মোচা, যে মোচা এখনো কলা ছাড়িনি, হ্যাঁ, বা গব্য থোর, সেই মোচারই সেই গাছ থেকে থোর কাটা হয়। এইসব নিয়ে আমাদের কিন্তু এখনও আমাদের সাহস হয়নি কারুর যে ভালো কিছু ভোগ দেওয়া, এবং রান্না হয় কিন্তু কাঠের জালে। মায়ের যে প্রতিমা গড়া হয় সেই প্রতিমাতেও রয়েছে অভিনবত্ব। মা এখানে দশভুজা বটে, তবে মায়ের কেবল 2টি হাতই প্রকট, বাকি 8টি হাত ঢাকা থাকে চুলের পিছনে। এছাড়াও মায়ের বাহন সিংহের মুখ এখানে ঘোড়ার মতো। মায়ের গায়ের বর্ণের রঙেও রয়েছে অভিনবত্ব। লক্ষ্মীর দিকে আমাদের কিন্তু বসে কার্তিক, আর সরস্বতীর দিকে গণেশ দেখবেন, আর সিংহটা একটু ড্রাগনের মতো, হ্যাঁ, ঘোড়া মুখ, এই রকম, আর 2টো হাত ঠাকুরের। তারপর এখানে বাঁশের দোলায় আমাদের নিয়ে যাওয়া হয় ঠাকুর, এবং যাওয়ার পথে বহু জায়গায় নামবে এবং সেখানকার লোকেরা ঠাকুরকে বরণ করবে। আমাদের এখান থেকে 4টি ঠাকুর বেরোলে এখান থেকে আমাদের গঙ্গার ঘাট 3-3.5 কিলোমিটার, পৌঁছতে 4 ঘন্টার ওপর লেগে যায়। কেননা যদি আমরা কাউকে বরণ করতে না দিই তাহলে আমরা মার খাবো। মানে তখন ওখানকার লোকেরা বলে যে আমাদের মঠের মা এসে গেছে। মানে এখন আমরা যদি বলি যে আমরা লরি করে নিয়ে যাব, তাহলে যারা নিয়ে যায় তারা আমাদের মারবে। মানে ওটা একটা কুসংস্কারই বলুন বা আবেগই বলুন, ওদের নিয়েই যাবে, ওরা নিয়েই যাবে, এটা একদমই এই পুজোর বিশেষত্ব বলতে আমরা যেটুকুনি জানি, শুনে এসেছি যে যারা ঠাকুর তৈরি করছে তারা বংশ পরম্পরায় ঠাকুর তৈরি করছে, ঠাকুর স্বপ্নে এসছে, তারপর থেকে বংশ পরম্পরায় যারা তৈরি করছে পালবাড়ির লোক, তারা বংশ পরম্পরায় তৈরি করে যাচ্ছে এখনও অবধি। আর আমাদের ঠাকুরের গায়ের রং হচ্ছে শিউলি ফুলের বোটার মতো, আর তার 2টো হাত প্রকট থাকে, আর বাকি 8টা হাত চুলের পেছনে লুকানো থাকে। খুবই মজা হয়, সব বাড়ির পুরো ফ্যামিলি যারা বাইরে থাকে তারা আসে, সবাই মিলে খুব মজা করেই কাটানো হয়। যে ঠাকুরের জোগাড় থেকে শুরু করে সব কিছুতেই আমরা বড়দের সাথে সাথে আমরাও সাহায্য করি। যে আমরা তো শিখছি বড়দের থেকে, আস্তে আস্তে তাদের থেকেও সব কিছু শিখে নিচ্ছি, শিখতে সব আস্তে আস্তে আমরাও চালাবো পুজোটা, মানে বন্ধ হতে দেওয়া যাবে না। মানে এই বাড়িরই সবাই বাইরে থাকে যারা, তারা সবাই আসে আর কি এখানে। পুজোর সময় 5টা দিন এখানেই থাকে, তো তাদের সাথে গল্প, মানে সময় কাটানো, ফটো তোলা, এই টুকটাক করতে করতে সময় কেটে যায়। তারপরে সন্ধ্যেবেলার দিকে আমরা সবাই আবার সাজগোজ করে নতুন জামা কাপড় পরে টোরে, হ্যাঁ, দেন তারপরে আবার সন্ধ্যা আরতি হয় 1 ঘন্টার প্রায়। তো সন্ধ্যা আরতি দেখি, তো ওখানে সবাই থাকি। তারপর সন্ধ্যা আরতি শেষে তারপরে আমাদের বাড়ির সবাই মিলে ফাংশন হয়, মানে বাড়ির সবাই মিলে আর কি। আজকাল থিম পুজোর রমরমা, কিন্তু এই বনেদি বাড়ির পুজোতে রয়েছে এক অমোঘ অমলিন আকর্ষণ। এই বনেদি বাড়ির পুজোগুলিতে একই সঙ্গে ঐতিহ্য আর ইতিহাসের মেলবন্ধন দেখা যায়। আপনারও যদি এই বনেদি বাড়ির পুজো খুব পছন্দের হয়ে থাকে, তাহলে অবশ্যই একবার ঘুরে দেখতে পারেন এই জিরাট মঠবাড়ির দুর্গাপুজো। পুজোর 4 দিনই সর্বসাধারণের জন্য খোলা থাকে এই পুজো বাড়ির দরজা। চাইলে আপনিও একবার ঘুরে দেখতে পারেন। ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অনন্যাদের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।